প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ বিএসসি বিকম সেমিস্টার 3 তোমাদের যে কমন সাবজেক্ট রয়েছে এমডিসি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্স, তার অন্তর্গত যে সমস্ত বিষয়গুলো রয়েছে তার মধ্যে আজকে আমরা মূলত গভর্নেন্স অ্যান্ড পাবলিক পলিসি অর্থাৎ শাসন বা সুশাসন ও জননীতি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই বিষয় থেকে মোস্ট ইম্পর্টেন্ট 10টি কোশ্চেন্স আমরা বলবো, যেখান থেকে তোমাদের যে পরীক্ষা হবে আসন্ন সেমিস্টার 3 যে পরীক্ষা, সেখানে তোমরা লং যে কোশ্চেন্স তোমাদের লিখতে হবে 10 নম্বরের এবং 5 নম্বরে যে কোশ্চেন্স তোমাদের লিখতে হবে, এবং তার সঙ্গে এই বড় কোশ্চেন্সগুলো করলে আমরা সঙ্গে সঙ্গে 2 নম্বরের কোশ্চেন্সগুলো কিন্তু বলে দেব। তোমরা সব প্রশ্নই কমন পাবে এবং পুরো সিলেবাস ধরে তোমাদের যেখান থেকে প্রশ্ন হওয়া দরকার ঠিক সেই জায়গাগুলো থেকে আমরা প্রশ্ন তোমাদের জন্য দিয়ে দিয়েছি। তোমরা এখান থেকে নিশ্চিতভাবেই পরীক্ষাতে কমন পাবে। তাহলে এবং তোমরা জানো তোমাদের এমডিসি সাবজেক্টে 40 নম্বরের লেখা পরীক্ষা হবে, 10 নম্বর তোমাদের ইন্টারনাল। সেক্ষেত্রে তোমাদের দুটো লং কোশ্চেন্স 10 নম্বরের এবং দুটো 5 নম্বরের প্রশ্ন, চারটে করে প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে। আর 2 নম্বরের 5টা প্রশ্ন লিখতে হবে। তাহলে তোমাদের 8টা প্রশ্ন তোমাদের এমনিতেই সেট হবে। 10 নম্বরের 4টে প্রশ্ন আর 5 নম্বরের 4টে প্রশ্ন। আমরা এখানে তোমাদের মোট 10টা প্রশ্ন রেখেছি, যদিও তার মধ্যে কয়েকটা অথবা দেওয়া থাকবে। তাহলে তোমরা দেখো প্রশ্নগুলো কি কি। প্রথম যে প্রশ্ন তোমাদের 1 নম্বর প্রশ্ন, তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের একদম প্রথম যে সিলেবাসের অংশটা রয়েছে তোমাদের, সেখান থেকে গভর্নেন্স যে অধ্যায়, সেখান থেকে আমরা 3টের মতো প্রশ্ন দিয়েছি। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে সরকারি ও বেসরকারি প্রশাসনের মধ্যে প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। অর্থাৎ পাবলিক অ্যান্ড প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন এর মধ্যে যে পার্থক্য ডিফারেন্স রয়েছে সেইগুলো আলোচনা করো। এটা তোমাদের জন্য এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং তাছাড়াও অথবা দিয়ে তোমাদের আরেকটা প্রশ্ন আমি দিয়েছি। দেখো WF বাবারের মতে পাবলিক এবং প্রাইভেট সেক্টরের মধ্যে প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। এই দুটো পার্থক্য তোমরা তৈরি করে রাখবে। তোমাদের প্রথম যে প্রশ্নটা বলেছি মেন প্রশ্ন, তোমরা সেটা অবশ্যই এবারের পরীক্ষাতে কমন পাবে, হয় 10 কিংবা 5। এই প্রশ্ন তোমাদের 10 নম্বরও আসতে পারে, 5 নম্বরও আসতে পারে। পরের প্রশ্ন দেখো 2 নম্বর প্রশ্ন, শাসন বা সুশাসন গভর্নেন্স। এখন এই ইংলিশটা তোমাদের একই টার্মস লাগবে গভর্নেন্স, এর বাংলা কিন্তু বিভিন্নভাবে হতে পারে। শাসন ক্রিয়া, শাসন প্রক্রিয়া, সুশাসন নানাভাবে হতে পারে। সুতরাং গভর্নেন্স কাকে বলে বা গভর্নেন্সের সংজ্ঞা দাও বা গভর্নেন্সের ধারণা ব্যাখ্যা করো, একই উত্তর হবে। তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট শাসন ও জননীতি বা গভর্নেন্স অ্যান্ড পাবলিক পলিসি বা জনপ্রশাসন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর পরিধি বা বিষয়বস্তু আলোচনা করো। আর আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় গভর্নেন্স বা শাসন বা সুশাসনের গুরুত্ব বা তাৎপর্য, যেটা ইংলিশে আমরা বলছি সিগনিফিকেন্স, আলোচনা করো। তাহলে তোমাদের এই যে প্রশ্নটা তোমাদের 5 নম্বরও আসতে পারে, যে শাসনের বা গভর্নেন্সের তাৎপর্য। আবার তোমাদের 10 নম্বরের দুটো পার্ট, যে তোমাদের 3-4টে পার্ট এখানে দেওয়া আছে প্রশ্নের মধ্যে, সেই প্রশ্নগুলো ধরে তোমাদের প্রশ্ন আসতে পারে। এবং যদি তোমাদের লং প্রশ্নে কোনো কারণে নাও আসে, 2 নম্বরের প্রশ্নে কিন্তু তোমাদের আসবে গভর্নেন্স কাকে বলে। আর সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। আর তোমরা দেখেছো সিলেবাসে তোমাদের অন্যান্য সেমিস্টারের পরীক্ষাতে যে একেবারে তোমরা 2টি বা 4টি প্রশ্ন করে যাবে, সেটাই পরীক্ষায় আসবে হুবু একই রকম, এমনটা কিন্তু হচ্ছে না। প্রশ্ন অনেকটাই কিন্তু ভিতর থেকে ঘুরে ফিরে আসছে। সেদিকটাও লক্ষ্য রেখে তোমাদের সাজেশন তৈরি করা হয়েছে, যাতে তোমাদের সিলেবাস ধরে যাতে তোমাদের প্রশ্ন কমন পেতে কোনো রকম সমস্যা না হয়। পরের প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্ন, জনপ্রশাসন বা সুশাসন গভর্নেন্সের তুলনামূলক দৃষ্টিভঙ্গি অর্থাৎ কম্পারেটিভ অ্যাপ্রোচেস টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আলোচনা করো। অর্থাৎ সুশাসনের ক্ষেত্রে তুলনামূলক দৃষ্টিভঙ্গি বা জনপ্রশাসনের ক্ষেত্রে তুলনামূলক দৃষ্টিভঙ্গি তোমাদেরকে আলোচনা করতে হবে। এবং জনপ্রশাসনের তুলনামূলক দৃষ্টিভঙ্গির সুবিধা
এবং অসুবিধে, এই প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবারের পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি। দেখো অথবা দিয়ে তোমাদের আরও কয়েকটা প্রশ্ন দেওয়া আছে যে জনপ্রশাসন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গিগুলো আলোচনা করো। এটা তোমাদেরকে আলোচনা করো এবং সেখানে তোমাদের দেখো যে জনপ্রশাসনের যে কোনো দুটো বা একটা তোমাদের সিলেবাস অনুসারে 5-6টা তোমাদের পদ্ধতি রয়েছে, তার দৃষ্টিভঙ্গি রয়েছে। সেখান থেকে তোমাদের 1, 2, 3, 4, 5টা দৃষ্টিভঙ্গির কথা আমরা বলেছি। দেখো সনাতনী দৃষ্টিভঙ্গি বা ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, মানবিক সম্পর্কজনিত দৃষ্টিভঙ্গি বা হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ, আচরণগত দৃষ্টিভঙ্গি বা হচ্ছে তোমাদের বিহেভিয়ার রিয়াল অ্যাপ্রোচ, আর সিস্টেম দৃষ্টিভঙ্গি বা তোমাদের হচ্ছে মানে পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি বা সিস্টেম দৃষ্টিভঙ্গি, সিস্টেম অ্যাপ্রোচ। আর তোমাদের রয়েছে পরিচালনগত দৃষ্টিভঙ্গি বা কন্টিনজেন্সি অ্যাপ্রোচ। এইগুলো তোমাদের মানে লংয়ে হয়তো একটা দিল, শর্টে 5 নম্বরে একটা বা 2 নম্বরের প্রশ্নে তোমাদের পড়তে পারে। সুতরাং তোমাদের সিলেবাসে যেগুলো দেওয়া আছে, যেহেতু প্রথম পরীক্ষা সেই কারণে তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা তোমাদের এখানে ইম্পর্টেন্ট। তার মধ্যে অবশ্যই ক্লাসিক্যাল দৃষ্টিভঙ্গি অ্যাপ্রোচ এবং মানবিক সম্পর্কজনিত দৃষ্টিভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার দিক থেকে। এরপর দেখো 4 নম্বর সুশাসন, গুড গভর্নেন্স। সুশাসনের বাংলা অনেক সময় ইংলিশ গুড গভর্নেন্স বলা হচ্ছে। আর উন্নয়ন এর সম্পর্ক আলোচনা করো, বা আমরা ইংলিশে বলবো গভর্নেন্স এবং ডেভেলপমেন্টের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এরপরে অথবা সুশাসন বা গভর্নেন্স বা জনপ্রশাসনের ক্রমবিবর্তনের, ইংলিশে বলা আছে ইভলিউশন, ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ জনপ্রশাসন বা সুশাসন যে ধারণাটা কেমন করে আস্তে আস্তে তার বিবর্তন ঘটেছে অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত, সেটা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে এবং এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই রয়েছে। অথবা এখানে তোমাদের আরেকটা প্রশ্ন আমরা দিয়েছি, অথবা দিয়ে গণতন্ত্রের সঙ্গে সুশাসনের সম্পর্ক ব্যাখ্যা করো। ঠিক সিলেবাসে উল্লেখ না থাকলেও প্রশ্নটি কিন্তু আসতে পারে। পরের প্রশ্ন 5 নম্বর জনপ্রশাসন বা প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন বা ব্যবস্থাপনার ম্যানেজমেন্টের ক্ষেত্রে মানবিক সম্পর্কের দৃষ্টিভঙ্গি। অর্থাৎ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ বা ম্যানেজমেন্ট, এই দুভাবেই জিনিসটা প্রায় বিষয়টা তোমাদের এখানে সিলেবাস অনুসারে দুদিক থেকে তোমাদের মানে দৃষ্টিভঙ্গিগুলো আসতে পারে। উত্তর একই হবে যে হিউম্যান রিলেশন থিওরি ব্যাখ্যা করো, যে মানবিক সম্পর্কে দৃষ্টিভঙ্গি। পরীক্ষার দিক থেকে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে জজ এলটন মেয় তার যে মতবাদ, যেটাই হচ্ছেন যিনি মানবিক সম্পর্কে দৃষ্টিভঙ্গি মতবাদের, যে হিউম্যান রিলেশন থিওরি মতবাদের প্রধান প্রবক্তা, আর তার মতবাদ নামটা বলতে পারে তোমাদের যে এলটন মেয়র মতবাদটা আলোচনা করো। জনপ্রশাসনের ক্ষেত্রে বা প্রশাসনের ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে জজ মেয়র মতবাদ আলোচনা করো, এভাবে বলতে পারে। উত্তর কিন্তু একই হবে। পরের প্রশ্ন অথবা দিয়ে দেখো দেওয়া আছে আরেকটা প্রশ্ন, যে ব্যবস্থাপনা বা জনপ্রশাসনের ক্ষেত্রে পিটার ডার্কার এর উদ্ভাবন এবং উদ্যোগ তত্ত্ব, যেটা ইংলিশে বলা হচ্ছে কনসেপ্ট অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রিনারশিপ আলোচনা করো। অর্থাৎ তোমাদেরকে ইংলিশ টার্মসটা ভালোভাবে তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। বাংলা টার্মস কিন্তু বিভিন্নভাবে আসতে পারে। তা যাই হোক, তোমাদের এই যে মানে পিটার ডার্কারের যে থিওরি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনার ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে। পরের প্রশ্ন 6 নম্বর সনাতনী ব্যবস্থাপনা তত্ত্ব বা আমরা বলতে পারি ক্লাসিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরি। এর বাংলা কিন্তু সনাতনী ছাড়াও আরও অনেকগুলো বাংলা টার্মস হয়, যে কোনো বাংলা টার্মস করতে পারে, কিন্তু ইংলিশ টার্মসটা একই হবে। ক্লাসিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরি অনুসারে প্রশাসন পরিচালনার মূল 7টি বৈজ্ঞানিক নীতি, বা সংক্ষেপে দেখো বলা হচ্ছে যে হচ্ছে পোস্টক্রাফট সম্পর্কে আলোচনা করো। এইটা কিন্তু পরীক্ষার দিক থেকে খুবই ইম্পর্টেন্ট। তোমাদের 10 নম্বরের প্রশ্নে যদি নাও আসে, তোমাদের 5 নম্বরের প্রশ্নে অবশ্যই আসবে এবং 2 নম্বরের প্রশ্নেও আসার সম্ভাবনা রয়েছে। তাহলে এই প্রশ্ন তোমাদের খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে।
অথবা ধ্রুপদী ব্যবস্থাপনা তত্ত্ব ক্লাসিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরি আলোচনা করো। একই উত্তর হবে, অর্ধেক দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো 7 নম্বর, যে জনপ্রশাসনের ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি আলোচনা করো বা ফ্রেডারিক টেলরের মত ব্যাখ্যা করো। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যে মতবাদ, সেই মতবাদের প্রধান প্রবক্তা হচ্ছেন ফ্রেডারিক টেলর, এবং যে কারণে তার নামটা দিয়েও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, তোমাদেরকে নামটাও জেনে রাখতে হবে ঠিকঠাকভাবে। অথবা জনপ্রশাসনের অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে ফ্রেড ডাব্লিউ রিক্স তার যে পরিবেশগত দৃষ্টিভঙ্গি, ইকোলজিক্যাল অ্যাপ্রোচ, এটা খুব গুরুত্বপূর্ণ। ইকোলজিক্যাল অ্যাপ্রোচ তোমাদের ইংলিশ টার্মস কিন্তু একই থাকবে, ইকোলজিক্যাল অ্যাপ্রোচ, বাংলা টার্মস কিন্তু নানাভাবে হতে পারে। যে পরিবেশগত দৃষ্টিভঙ্গি বা ইকোলজিক্যাল অ্যাপ্রোচ আলোচনা করো, এবং এই ফ্রেডরিক্সের যে আদর্শ মডেল তোমাদের সিলেবাস অনুসারে একই উত্তর হবে তোমাদের এটা। এবং তোমরা এই প্রশ্ন তোমাদের লংয়ে যদি নাও আসে 10 নম্বরের প্রশ্নে, 5 নম্বরের প্রশ্নে কিন্তু অবশ্যই তোমাদের আসবে। সিলেবাস তোমাদের কিন্তু খুব বেশি নয়, ছোট সিলেবাসের মধ্যে তোমাদের মাত্র 3টে অধ্যায় রয়েছে, গভর্নেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরিস এবং আন্ডারস্ট্যান্ডিং পাবলিক পলিসি। সুতরাং সিলেবাস যে বিশাল বড় তা কিন্তু নয়, সেই কারণে প্রত্যেকটি জায়গা থেকেই এবং প্রত্যেকটি সাব টপিক থেকেই প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আর সেভাবেই কিন্তু আমরা তোমাদের কোশ্চেন্সের লিস্ট বা সাজেশন যাই বলো তৈরি করে দিয়েছি। পরের প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, জনপ্রশাসনের ক্ষেত্রে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বটি রেশনাল ডিসিশন মেকিং আলোচনা করো বা হারবার্ট সাইমনের মতটি আলোচনা করো। এক্ষেত্রে দেখো যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রধান যে মত, যে যার প্রধান প্রবক্তা হারবার্ট সাইমন, তার নাম করে বলতে পারে তোমাদের প্রশ্ন ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর অথবা জনপ্রশাসনের ক্ষেত্রে মটন ক্যাবলানের ব্যবস্থাপনক তথ্য বা অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরি আলোচনা করো। এটা তোমাদের মূলত 5 নম্বরের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। আর জনপ্রশাসনের ক্ষেত্রে অথবা দিয়ে আরেকটা বলা আছে দেখো, চেস্টার বার্নারের মানবিক মতবাদ, এটাও কিন্তু তোমাদের 5 নম্বরের প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই দুটো প্রশ্ন। আর তারপরে দেখো চলে আসছি 9 নম্বর প্রশ্ন, জননীতি বলতে কি বোঝো, মানে পাবলিক পলিসি বলতে কি বোঝো বা সংজ্ঞা লেখো। একই উত্তর, জননীতি বা পাবলিক পলিসির বিভিন্ন মডেলগুলি, অনেকগুলো মডেল আছে, বিভিন্ন মডেলগুলি সংক্ষেপে আলোচনা করো। এই দিয়ে তোমাদের একটা লং প্রশ্ন বলতে পারে যে প্রত্যেকটা মডেল তোমাদেরকে 4-5টা মডেল তোমাদেরকে 2 লাইন 4 লাইন করে লিখতে হবে। অথবা তোমাদের 2 নম্বর প্রশ্নে কিন্তু পড়বেই যে জননীতির 2টি বা 4টি মডেল উল্লেখ করো। সেক্ষেত্রে 2 নম্বর প্রশ্ন তোমরা অবশ্যই পাবে, এবং 10 নম্বরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। আর 5 নম্বরের প্রশ্ন হতে কোনো পার্টিকুলার একটা মডেল তোমাদের বলতে পারে দেখো। অথবা জননীতির পাবলিক পলিসির জনপ্রশাসনের আমলাতান্ত্রিক মডেল বা তত্ত্বটি বা ম্যাক্স ওয়েবারের মডেলটি আলোচনা করো। এই ম্যাক্স ওয়েবারের যে মডেল, আমলাতান্ত্রিক মডেল, খুবই ইম্পর্টেন্ট, এবং এটা 5 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট। এবং তারপরে দেখো 10 অথবা দিয়ে জননীতি বা পাবলিক পলিসির ধারণাটি ব্যাখ্যা করো। অথবা মানে জানতে হবে নতুন প্রশ্ন, একই উত্তরে হবে না, কিন্তু বা দিয়ে প্রশ্ন থাকলে বললে তোমাদের বুঝতে হবে যে একই উত্তর হবে। তা যাই হোক, ধারণাটি ব্যাখ্যা করো। সরকারি প্রশাসনের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জননীতি প্রণয়নের গুরুত্ব আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট জায়গা যে জননীতি, আমরা একেবারে তোমাদের সিলেবাসের শেষ যে 3 নম্বর যে অধ্যায়, লাস্ট অধ্যায় আন্ডারস্ট্যান্ডিং পাবলিক পলিসি, সেখান থেকে বলছি প্রশ্নগুলো। দেখো যে জননীতি প্রণয়নের গুরুত্ব আলোচনা করো। গুরুত্ব অর্থাৎ পাবলিক পলিসির গুরুত্ব কি, তাৎপর্য কি, এইটা পরীক্ষার দিকে খুবই গুরুত্বপূর্ণ। যদি লং প্রশ্নে নাও আসে 10 নম্বরের, 5 নম্বরের প্রশ্নে কিন্তু পরীক্ষাতে অবশ্যই আসবে প্রশ্ন। এবং জননীতি কাকে বলে সংজ্ঞাটাও পরীক্ষায় আসবে লং প্রশ্নের সঙ্গে, অথবা 2 নম্বরের প্রশ্নে। পরের প্রশ্ন 10 নম্বর এবং লাস্ট প্রশ্ন দেখো, প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেশনের দায়বদ্ধতা ও স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, অর্থাৎ দায়বদ্ধতা ও স্বচ্ছতা, যেটা আমরা ইংলিশে বলছি ট্রান্সপারেন্সি অ্যান্ড দায়বদ্ধতা হচ্ছে রেসপন্সিবিলিটি, আর স্বচ্ছতা হচ্ছে ট্রান্সপারেন্সি। এই দুটো সম্বন্ধে আলোচনা করো বা নিবন্ধ রচনা করো। অথবা এটা তোমাদের 10 নম্বরের প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। ডাইরেক্ট সিলেবাসের না উল্লেখ থাকলেও তোমাদের এটা কিন্তু পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ। আর তারপরে বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো, অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন, জনপ্রশাসনের বা সুশাসন বা গভর্নেন্সের সুবিধা অসুবিধাগুলি লেখো। যে জনপ্রশাসনের ক্ষেত্রে যদি সুশাসন হয় তার সুবিধা অসুবিধাগুলো কি কি রয়েছে, সেটা সুবিধা অসুবিধাগুলি লেখো। আর হচ্ছে কিনা অথবা দেখো বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো, ডিসেন্ট্রালাইজেশন, জনপ্রশাসন বা সুশাসনের
সুশাসনের ক্ষেত্রে এই বিকেন্দ্রীকরণের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। অর্থাৎ বিকেন্দ্রীকরণ করলে কি সুবিধা হবে কি অসুবিধা হবে জনপ্রশাসনের ক্ষেত্রে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, অথবা যদি মানে গুড গভর্নেন্স বা সুশাসন আনতে হয় তাহলে সুবিধা অসুবিধা কি রয়েছে বিকেন্দ্রীকরণের, সেটা তোমাদের লিখতে হবে। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 10 কিংবা 5-এ আসবে। আর অতিরিক্ত কয়েকটা টিকা তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের ওই জননীতির যে সমস্ত থিওরিগুলো ছিল সেইগুলোর এখানে জাস্ট উল্লেখ করা হয়েছে। লং প্রশ্নে আমরা বলেছি সেগুলো পার্টিকুলার উল্লেখ করে দিয়েছি, এগুলো তোমাদেরকে প্রত্যেকটাই দেখে যেতে হবে। কারণ তাও আমরা কয়েকটা বেশি ইম্পর্টেন্ট বলেছি যে জননীতির ক্ষেত্রে জনপছন্দের তত্ত্ব, পাবলিক চয়েস থিওরি খুবই ইম্পর্টেন্ট, এবং খেলা তত্ত্ব, গেম থিওরি খুবই ইম্পর্টেন্ট, এবং এলিট মডেল, গোষ্ঠী মডেল, গ্রুপ থিওরি, এগুলো খুব কিন্তু ইম্পর্টেন্ট তথ্য, ইম্পর্টেন্ট পরীক্ষার দিক থেকে। আর আছে ইনকিমি মেন্টাল মডেল, ক্রমবর্ধমান তত্ত্ব, যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি, রেশনাল অ্যাপ্রোচ, এইগুলো তোমাদেরকে দেখে যেতে হবে। কারণ তোমাদের সিলেবাস ছোট, এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা 8টা প্রশ্ন পরীক্ষায় আসবে, 12টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় সেট হবে। সুতরাং আমরা একদম ডিটেলসে কেমন করে করবে না করবে সব বলেছি। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা সকলের ভালো হবে। আজ তাহলে এ পর্যন্তই।